আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো অনেক ট্যাংরা মাছ এনেছে বাবাই। তো এই মাছগুলোকে সবই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আরও অনেক মাছ এনেছে, সেগুলোকেও পরিষ্কার করে ধুয়ে রাখবো। তো কোনো মাছই আজকে করব না। আর ওই যে প্রথমেই দেখালাম কাঁংড়া, তো ওইটাই করব। তো কাঁংড়া রেসিপিটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। এর আগে একবার করেছিলাম কাঁংড়া। তো আমি সেরকমভাবে রান্না করি না, কাঁংড়াটা বাড়িতে এলে মাই করতো। আর আমাদের বাড়িতে খুবই কম আসতো, অনেক দিন প্রায় আসেনি, অনেক দিন পর এলো। আর আমার মাই রান্না করতো, আর মাকে দেখি আমার শেখা। তো মা খুব সুন্দর করে করতো, জানি না মায়ের মতো হবে কি না। তো চলো ওই যে ওই কাঁংড়া রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর বাদ বাকি এখানে দেখো আরও অনেক মাছই এনেছে। তো এখানে আছে দেখো চিংড়ি, পমফ্রেট, ভেটকি, আর এখানে এই যে ট্যাংরাটা। তো এই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাদ বাকি মাছগুলো এখনও পরিষ্কার করে ধোয়া হয়নি। তো সেগুলো করে ফ্রিজে রেখে দেবো। আর এখানে এই যে কাঁংড়াটাকেও একটা আমি জায়গায় ঢেলে নিয়েছি। তো এই কাঁংড়াটাকেও পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যাবে, কারণ এর ঘাঁজে ঘাঁজে না অনেক নোংরা থাকে। তো সেগুলো একটা ব্রাশে করে আমি পরিষ্কার করব। তো একটু টাইমের ব্যাপার, অনেকটাই টাইম, যে এতগুলো জিনিস মাছ তুলে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমি করি। তো মায়ের কাছ থেকে আমার শেখা, মা যেভাবে করতো, মা বলতে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো খুব ভালো করতো মা, আমি কখনোই করিনি, একবার করেছিলাম অনেক দিন আগে। তাও আর আজ অনেক দিন পর বাড়িতেই কাঁংড়াটা এলো। আর নোনার জন্যই, নোনা মানে নোনাই খেতে চেয়েছে, সেই কারণেই। কারণ খুব একটা সচরাচর আমাদের বাড়িতে এই ধরনের রান্না হয় না। যেমন ধরো কাঁংড়া তো খুব একটা হয় না, আসে না আমাদের বাড়িতে। তো আর এইগুলো খেতে খুবই সমস্যা হয় একটু, ওই যে মোটা মোটা এই যে দাঁড়গুলো খুবই শক্ত। হ্যাঁ, তো আমি এগুলোকে একটুখানি ভেঙে নেব ওই জন্য। আর ভালো করে ব্রাশে করে সব কাঁংড়াটাই পরিষ্কার করে নেব। আমাদের এদিকে একদমই সেরকমভাবে পাওয়া যায় না কাঁংড়া। তো একজনকে বলেছিল বাবাই, তো সেই বাড়িতে দিয়ে গেছে 2 কিলো কাঁংড়া, অনেকটাই কাঁংড়া। আর দেখো এই যে দেখো আমি আলাদা করে নিয়েছি, একদম মানে পাটা একদিকে করে দিয়েছি কাঁংড়া, আর বডিটা আলাদা জায়গায় করে নিয়েছি। তো এইতে পরিষ্কার করে ভালো করে দেখো ধুয়ে আলাদা আলাদা জায়গায় রেখেছি। তো করবো একসাথেই তো দিয়ে করতে হবে। আর এই শীতকালে না ঝাল ঝাল কাঁংড়ার ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো কাঁংড়ার ঝালটা জমিয়ে কষিয়ে রান্না করলে এর সঙ্গে কিন্তু আর অন্য কোনো পদ লাগবেই না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, কাঁংড়াটা কিন্তু বেশ বড় বড়, এর দাঁড়গুলো দেখেই বুঝতে পারছো, এই মোটা মোটা ভীষণই দাঁড়গুলো। আর যে সরু সরু যেগুলো ছিল সেগুলো আমি নিইনি, বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। আর এইগুলি এরকমভাবে নিয়েছি। তবে আমি একটা কাঁংড়াও কিন্তু বাঁচিনি, কারণ আমি তো বাঁচতেই পারবো না, ভীষণ ভয় পাই আমি এসব। আর আমাকে এরকম করে বেঁচে দিয়ে গেছে। তো এই যে দেখো খুব সুন্দর করে আমাকে মানে বেঁচে দিয়েছে, পরিষ্কার ভেঙে দিয়েছে কাঁংড়াগুলো, তো আমি ভাঙতেই পারবো না। তো যাই হোক, চলো জমিয়ে কষিয়ে শীতকালে ঝাল ঝাল কাঁংড়ার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আর কাঁকড়াটা কিন্তু অনেকটাই বড়, ভেতরে দেখো দেখেই বুঝতে পারছো অনেকটা শাঁস আছে, দেখো মাংস আছে ভেতরটা। আর এই যে এগুলো একটু করে দেখো আমি ভেঙে নিচ্ছিলাম। হ্যাঁ, তো চলো আরও রান্না করার পর আরও কিছু ভেঙে নেব, কারণ ভীষণই শক্ত এগুলো না, দাঁতে করে সচরাচর তুমি কামড়াতেই পারবে না। খাওয়ার সময় কিন্তু এগুলো ভীষণ অসুবিধা হবে যদি না একটু করে তুমি ভেঙে নাও। তো এই যে দেখো একটা ভেঙেছি, একটা এইভাবেই ভেঙে না নিলে ভেতরে মশলাটাও ঢুকবে না, আর খাওয়ার সময় তো ভীষণ অসুবিধা হবে। তো দেখো সমস্ত এই যে দাঁড়গুলোকে আমি আলাদা করে নিয়েছি, একটা দুটো ভেঙেছি। তো চলো সবগুলোকে ভেঙে নেব, রান্নার করার পরও ভেঙে নেব। আর দেখো কাঁংড়ার মধ্যে যে ডিম ছিল, তো সেটা আমি আলাদা করে বার করে নিই, তো এর মধ্যেই রয়েছে। অনেকে আলাদা করে বের করে নিয়ে আলাদা করে ভেজে নেয়, তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেয়। তো আমি আর ভাঙিনি, এর মধ্যে দেখো ডিমগুলো লেগে রয়েছে, এই যে হলুদ হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছ গায়ে লেগে রয়েছে, এগুলো হচ্ছে কাঁংড়ার ডিম। তো ডিমটা ওর মধ্যেই রয়েছে, আলাদা করে আর আমি ভাঙিনি, একসাথেই এইভাবেই করে নেব। আর কাঁংড়াটা যেহেতু অনেকটাই বড় আর বেশ অনেকটাই ডিম আছে, বেশ ঠাসা ডিম আছে কিন্তু কাঁংড়ার মধ্যে। তো চলো এই কাঁংড়াটা রান্না করতে যা যা মশলা লাগবে সেটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই।
এখানে দেখো আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, দুটো লঙ্কাই নিয়েছি, আর নিয়েছি রসুন। এদিকে দেখো আমি কড়াটাও বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল অর্থাৎ সরষের তেল। তো চলো তেলটা গরম হতে থাকুক, আমি এদিকে মশলাটাও বেটে নিই। আর এই কাঁকড়া রেসিপিটা আমি একটু আলু দিয়ে করব, এর জন্য দেখো দুটো আলুকে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, শুধু কাঁকড়ার ঝাল করতে পারো, সেটা কিন্তু দুর্দান্ত হয়। আমি যেহেতু এটা ভাতে খাওয়ার জন্য রান্নাটা করছি, তো সেই কারণে আমি একটু আলু দিলাম। তো আলুটাকে আমি ভালো করে দেখো তেলের মধ্যে ভেজে নেব, একটু খুব ভালো করেই ভেজে নেব যাতে তেলের মধ্যে 80% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে দেখো। আর আলুগুলো তুলে নিয়ে একটা পাত্রে রেখে এবার আমি কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়ার দাঁড়গুলো আর বড়িটা সব একসাথেই ভেজে নিচ্ছি আমি। তো তেলের মধ্যে খুব ভালো করে কাঁকড়াটাকেও আমি আগে ভেজে নেব। তো দেখো আমি তো কয়েকটা ফাটিয়েছিলাম দাঁড়গুলো, তো এখনও সব ফাটানো হয়নি, তো ভেজে নিয়ে বাদ বাকিগুলো ফাটাবো। তবে সব থেকে সুবিধা হবে তোমরা আগে থেকেই যদি ফাটিয়ে নিয়ে তেলে ভাজো, তারপরে যদি তেলে ভাজো না, তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। তো আমি তো কয়েকটা ফাটিয়েছিলাম আর বাদ বাকি ফাটানো হয়নি, তো ওকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ফাটিয়ে নেব। আর এইটা ভাজার সময় আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে লবণ, আর একটুখানি দেবো হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। নুনটা যাতে ভালো করে সমস্ত কাঁকড়ার ভেতর ঢুকে যায়, প্রবেশ করে নুন হলুদটা। তো সেই কারণে দেখো, আর এর মধ্যে যে একটা গন্ধ থাকে কাঁকড়ার, তো সেটাও আর ছাড়বে না কিন্তু হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে।
চলো এটা হতে থাক, ভাজতে থাকি। আর আঁচটা সিমে করে দিয়েছি। আর ততক্ষণ তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি দেখো ব্যালকনিতে, আর আমার গাছে দেখো একটা লাল জবা ফুল ফুটেছে। আর ফুলের কালারটা দেখো অপরূপ সুন্দর, ভীষণই সুন্দর। দেখো কত একদম লাল টকটক করছে লাল জবাটা, কত সুন্দর কালারটা হয়েছে দেখো। আর অনেকটা বড়, এই ফুলগুলো না অনেক বড় বড়। এটাই তোমাদের দেখানোর ছিল। তো চলো চলে এলাম আবারও রান্নাঘরে। আর এই যে এখানে মশলাটাও নিয়ে নিয়েছি। এখানে দেখো আরও যে মশলাটা তোমাদের দেখালাম, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, হ্যাঁ, তো তার সাথে একটুখানি টমেটো আর পেঁয়াজও বেটে নিলাম একসাথে। ভেবেছিলাম পেঁয়াজটা একটু কুচিয়ে দেবো, তারপর ভাবলাম না, গ্রেভিটা একটু বেশি না হলে না, পেঁয়াজটা বেটে দিলে একটু গ্রেভিটা অনেকটা ভালো হয়, থকথকে হয়। তো যাই হোক, এখানে দেখো কাঁকড়াগুলোকেও আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। আর আমি এখানে তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি দারচিনি। তো কাঁকড়াগুলোকে সবই দেখো আলাদা আলাদা করে দেখো তুলে রেখেছি, কারণ যে দাঁড়গুলো আমার ভাঙা হয়নি, তো সেগুলোকে একটুখানি না ভেঙে নিলে ভেতরে মশলাটা ঠিক মতো ঢুকবে না, তো সেই কারণেই আলাদা আলাদা করেই রেখেছি। আগে আমি তেলের মধ্যেই মশলাটাকে একটুখানি ভালো করে ভেজে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমি বেটে রাখা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো একটু ঝালের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। আর এইটা শীতকালে তো ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। আমি দেখো এখানে শুকনো লঙ্কাও ইউজ করেছি আর কাঁচা লঙ্কাও ইউজ করেছি, মানে বেটে দিয়েছি শুকনো লঙ্কা, আবার এমনি গুঁড়ো লঙ্কাও ইউজ করব। তো সেই কারণেই বলছি, ঝালটা তোমরা কিন্তু খুব বিবেচনা করে তোমাদের বাড়া কমাটা করে নিতে পারো, যে যেরকম ঝাল খায়। তো ওখানে দেখো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে পেঁয়াজটাকে ভেজে নিতে পারো, কিন্তু এর একটু গ্রেভিটা বেশি না হলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য আমি পেঁয়াজটাকে বেটে নিলে না একটু গ্রেভিটাও অনেকটা বেশি পরিমাণের হয়। তো দেখো ধুয়ে রাখা জলটাও আমি দিয়ে দিলাম, মানে বাটি ধোয়ার মশলার যে জলটা সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে কষাচ্ছি দেখো, যাতে তেলটা একদম ছেড়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে মতো কষানো হয়। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। দেখো আমার কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, তাও আমি একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমি এবার এই ভেজে রাখা এই কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দাঁড়গুলোকে আগে একটুখানি ভেঙে নেবো, এবার এই বডিগুলোকে আগে দিয়ে দিচ্ছি। তো দেখো এইগুলোকে আগে দিয়ে দিলাম, আর এই আলুগুলোকেও দিয়ে দেবো। দেখো আর নেই, দেখে দেখে আমি এগুলো একটু বেছে বেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে, এই যে। আর এই যে ডালগুলোকে একটুখানি ভেঙে নিয়ে তারপর ওটার মধ্যে মেশাবো। আর এখানে আমি আলুগুলোকেও দিয়ে দেবো, যেহেতু আলুটা আমার আরও একটু সেদ্ধ বাকি, ভালো করেই ভাজা আছে, তাহলে একটুখানি আলুটা দিয়ে না কষিয়ে নিলে ভালো লাগবে না। তো আলুর সাথেই আমি বাদবাকি কাঁকড়াটা ভালো করে কষিয়ে নেব। আর আলুর সাথে কষাতে কষাতেই কিন্তু আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। আর এটা তো একদম শুকনো শুকনো কষা কষাই রাখবো, কারণ এইটা ঝোল কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখো, আর মশলাটা তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, তো কারণ যে পরিমাণটা কিন্তু অনেকটাই, কিন্তু খুব একটা বেশি মশলা কিন্তু আমি যতটা মানে প্রয়োজন সেরকমই দিয়েছি। তো আর একটু বেশি মশলা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো মশলার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আদা রসুনের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, তবে আর একটু মশলা ইউজ করলে হয়তো ভালো হতো, কিন্তু খুব একটা আমি দিইনি। তো চলো ভালো করে এগুলো কষাতে থাকি, চাপা দিয়ে একটু ভালো করে কষাবো, যাতে কাঁকড়ার মধ্যে ভেতরে মশলাগুলো একদম খুব ভালো মতো করে প্রবেশ করে। আর এই যে এইগুলোকে আমি একটুখানি একদম ভালো করে একটা শক্ত কিছু দিয়ে ভেঙে নেব। দেখো আমি এখানে এই জিনিসটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই আমি কাঁকড়ার এই দাঁড় মোটা মোটা এই যে দাঁড়গুলো যেগুলো আছে সেগুলো একটু টুকে টুকে ভেঙে নেব। এগুলো ভীষণই শক্ত হয়, একটু ভেঙে না নিলে এগুলো খাওয়ার সময় কিন্তু ভীষণ অসুবিধা হবে, আর ভেতরে মশলাটাও ঢুকবে না ঠিক মতো। এই যে হালকা একটুখানি চাপ দিয়ে জাস্ট একটু থেতো মতো করে নিলেই হবে, হালকা একটু চাপ দিয়ে। এই যে এইভাবে ভেতরে মশলাটাও ঢুকে যাবে একটু করে ফাটিয়ে দিলে। তবে তোমরা এই কাজটা আগেও করে নিতে পারো, আমি তো ভেজে নিয়ে তারপর এটাকে ফাটিয়ে নিচ্ছি। তোমরা এটাকে যখন ভাজার আগে, যখন এটা পরিষ্কার করবে তখনই এটা করে নিলে হয়তো সবথেকে ভালো হতো, সুবিধে হতো।
এখানে দেখো আমি যে আলুর সাথে এটা ভালো করেই দেখো চাপা দিয়ে আমি কষাতে দিয়েছিলাম, আর খুব ভালো মতো করেই আমার দেখো মশলাটা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে। তো চলো এবারে এই যে ভেঙে নেওয়া দাঁড়গুলোকেও এর মধ্যে মিশিয়ে দেবো। এই যে সব কটাকেই আমি ভেঙে নিয়েছি, এই যে এগুলোকেও আমি এবার মিশিয়ে দিলাম। আর এই ভাঙার কাজটা তোমরা প্রথমেই করে নিলে কিন্তু সুবিধা হবে। আর এই দাঁড়গুলো কিন্তু ভীষণই মোটা মোটা, না ভেঙে নিলে কিন্তু ভীষণ অসুবিধা হবে খাবার সময়, ভাঙাই যায় না দাঁতের সাহায্যে, না এগুলোকে একদমই ভাঙা যায় না। তো আগে থেকে একটু এই জন্য একটুখানি ভেঙে নিয়ে রান্না করলে মশলাটাও ঢোকে আর খেতেও খাবার সময়ও সুবিধা হয়। তো বাদবাকি যে কটা দাঁড় এই যে ভেঙেছিলাম, বাদবাকিগুলো যেগুলো ছিল সেগুলো সবই দিয়ে দিলাম। দেখো অনেকটা পরিমাণ কিন্তু আমার কাঁকড়াটা হয়ে গেছে, আর অনেকটা পরিমাণই কাঁকড়াটা এনেছিল তো, আর তার সাথে একটু আলু দিয়েছি, যার ফলে অনেকটাই হয়ে গেছে। আর মশলার পরিমাণটা যদি তোমাদের মনে হচ্ছে কম হয়েছে, তোমরা আরও কিন্তু মশলাটা দিয়ে নিতে পারো। তো চলো ভালো করে এবার আমি চাপা দিয়ে এটাকে সব ভালো মতো কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে। আর এইটা একটুখানি টাইমের ব্যাপার, একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না, তো সেই কারণে চাপা দিয়ে। আর এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আর খুব বেশি কিন্তু আমি এটা ঝোলের পরিমাণটা কিন্তু একদমই রাখবো না, একটু কষা কষাই হবে, আলু দিয়ে কাঁকড়ার ঝাল একটু কষা কষাই করব। তো এরকমই করলে কিন্তু ভালো হয় খেতে। আর তোমরা যদি মনে করো যে একটুখানি ঝোল ঝোল রান্না করবে, তো সেটাও দিতে পারো। এই যে দেখো খুব ভালো মতো কিন্তু মশলাটাগুলো কিন্তু ভালো করে প্রবেশ করে গেছে কাঁকড়ার প্রতিটা, দেখো প্রতিটা কাঁকড়ার মধ্যেই ভালো করে প্রবেশ করেছে। আর আলুটাও মোটামুটি আমার আগে তো ভেজেই নিয়েছি, আর এখনও এই যে মশলার সাথে কষাতে কষাতে আলুটাও আমার একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো হালকা পরিমাণ জল কিন্তু আমি এখানে ইউজ করব, যাতে যেটুকু সেদ্ধ হতে যেটুকু লাগে মানে এটাকে, তো সেরকমই একদম খুবই কম পরিমাণে জল এখানে আমি ইউজ করে এটাকে চাপা দিয়ে আরও কিছুটা দিয়ে দেবো। এখানে আমার আলু কাঁকড়া সবই খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এবং রান্নাটাও আমার একদম অলমোস্ট কমপ্লিট। তো শীতকালে এরকম ঝাল ঝাল কাঁকড়ার রেসিপি তোমরাও বানিয়ে নিতে পারো, ভীষণই ভালো লাগবে। আর এটা শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে, ঝাল ঝাল করে কাঁকড়ার এই তেলে ঝালে রান্নাটা করলে। আর ভাতের সাথে কিন্তু অন্য কোনো পদ লাগবেই না, ছোট থেকে বড় কিন্তু খেয়ে নিতে পারবে। যারা কাঁকড়া পছন্দ করো না, এইভাবে একটুখানি কষা রান্না করলে খুব কিন্তু ভালো লাগবে শীতকালে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা পরবর্তী নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।